খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। টি-20 বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য এবার সময় বেঁধে দিল আইসিসি। ভারতীয় গণমাধ্যমের নিউজ অনুযায়ী আইসিসিকে 21 জানুয়ারির মধ্যে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে দেখা যেতে পারে স্কটল্যান্ডকে। শেষ হলো বিপিএলের 30 ম্যাচের লিগ পর্ব। মিরপুর স্টেডিয়ামে শেষ ম্যাচে হয়েছে ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম রয়্যালসের লড়াই দিয়ে। একদিন বিরতি দিয়ে আবারও শুরু হবে প্লে অফের জমজমাট লড়াই। কাল প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। আর মিরপুরে দুপুরে এলিমিনেটরে লড়বে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। এবং মহিন আহমেদের জোড়া গোলে সাফ ফুটসালের টানা 2 ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ভুটানকে 4-1 ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে তলানিতে এক লাফে 4-এ উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে একই আসরে আজ দুপুরে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। আসরে জয় কিংবা ড্র করা বাংলাদেশের লক্ষ্য নিজেদের তৃতীয় ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জন। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। এখন মাঠে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেসব নিয়ে। আর আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেকান্দার ভাই, আমরা যেটা দেখছিলাম বাংলাদেশের একটা ভালো অবস্থান ছিল। বাংলাদেশের বিশ্বকাপের যাত্রাটা কি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে কিনা? আমরা দেখছি যে এক সপ্তাহের ব্যবধানে আইসিসির সঙ্গে 2টো মিটিং করেছে বিসিবি, কিন্তু এখন মনে হচ্ছে যে সেটি ফলপ্রসূ হয়নি। আপনার কি মনে হয়? ডেফিনেটলি ফলপ্রসূ হয়নি, কারণ বাংলাদেশের তার অবস্থানে অনড় যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং পপুলার চয়েস শ্রীলঙ্কাতে খেলতে হবে। তো সেই জায়গায় হয়তো সমর্থনটা রয়েছে আংশিক, এখন হয়তো ভাগ হয়ে যাবে দেশের মানুষ। 2 ধরনের একটা সেন্টিমেন্ট আমরা হয়তো দেখতে পাবো, কেন খেলবে না আবার কেন খেলতে যাচ্ছে না। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের এই কূটনীতি সফল হবে না এই কারণ অন্য দলগুলো যারা থাকে, গ্রুপের দলগুলো, তারা বিরোধিতা করেছে বাংলাদেশের সঙ্গে যে খেলাগুলো রয়েছে সেটা ভারতেই তারা খেলবে। আর অপোনেন্ট আরেকটা গ্রুপ যেটা শ্রীলঙ্কায় খেলা রয়েছে, আপনার অস্ট্রেলিয়ার গ্রুপটা, সেই গ্রুপের থেকে আয়ারল্যান্ডকে যে সরিয়ে আনার একটা প্ল্যান ছিল এবং বাংলাদেশ যে জায়গাটায় ফিট হওয়ার জন্য বিসিবি থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবটাও কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে আয়ারল্যান্ড অপোজ করেছে যে আমরা ভারতে খেলতে যাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমরা যে গ্রুপ রয়েছে এই মুহূর্তে গ্রুপ চেঞ্জ করতে রাজি নই। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু ওখানেই বিশ্বকাপ খেলার, মানে শ্রীলঙ্কায় খেলার যে পথটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আপনি যদি আইসিসি জয় শাহ চায়, কারণ আইসিসি হলেন চেয়ারম্যান নির্ভর অনেকটাই, তো সেই ক্ষেত্রে যদি জয় শাহ চান যে জিম্বাবুয়ের জায়গায় কিংবা অন্য কোনো দলের জায়গায়, জিম্বাবুয়েই মেইন এই জায়গাটা যদি হয় সেটেল করতে চায় তাহলে পারবে। এটা হচ্ছে ওনাদের হাতেই যেহেতু সর্বময় ক্ষমতা ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা সম্ভব। কিন্তু সেই সম্ভাবনা বোধহয় 0 হয়ে এসেছে, কারণ ভারত যে নিরাপত্তার ব্যবস্থা সেটা প্রেজেন্ট করেছে বাংলাদেশের এখানে। আইসিসি ইন্টারন্যাশনাল লেভেলের থেকে যে সিকিউরিটি এটা অ্যাসেসমেন্ট থাকে, সেই অ্যাসেসমেন্টের প্রেজেন্টেশনটা হয়েছে, সেটা বাংলাদেশ তাতেও রাজি হয়নি। যেহেতু রাজি হয়নি, বিকল্প কি আছে আমি জানি না, তবে এই যে রাজি না হওয়া, এর ফলে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সম্ভাবনা একেবারে 99% তৈরি হয়েছে। 1% রয়েছে, সেটা হয়তো জয় শাহের উপরে নির্ভর করবে। কিন্তু জয় শাহ, আপনি যেটা বলছেন, জয় শাহ চাইলে পারতেন। এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্বের বাংলাদেশের যে অবস্থানটা, বাংলাদেশ তো অনেক বড় স্টেক হোল্ডার, অবশ্যই ক্রিকেট খেলুড়ের দেশ তো খুব কম। তো সেখানে বাংলাদেশকে তারা যে কোনো মূল্যে রাখার চেষ্টা করতে পারতেন কিনা? যে কোনো মূল্যে রাখার চেষ্টাটা হচ্ছে, আপনি যদি ধরেন আপনার প্রতিবেশী রয়েছে এবং আপনি যে গ্রামে বাস করেন, সেই গ্রামে যদি আপনি সবার সমর্থন না পান, সেখানে কিন্তু বাস করা আপনার জন্য
কঠিন হয়ে পড়বে, একঘরে হয়ে পড়বে না একটা সময়ে গিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই বাংলাদেশের অবস্থা কিন্তু সেই রকম হচ্ছে, কারণ আপনার জন্য সবার গ্রুপিং চেঞ্জ করা বা সবাইকে স্যাক্রিফাইস করতে হবে এরকম উদার তো পৃথিবীতে হয়নি। শুধুমাত্র বাংলাদেশের জন্য পুরো সবাই উদার হয়ে যাবে এবং সবকিছু চেঞ্জ করে ফেলবে, তারা সবকিছু মেনে নেবে তা তো কিন্তু নয়। বাংলাদেশ, সেকেন্দার ভাই, বাংলাদেশ যে কনসার্নগুলো জানিয়েছে নিরাপত্তা ইস্যুতে, আমরা এর আগে আইসিসি সিকিউরিটি টিমের একটা অবজারভেশন বা অ্যাসেসমেন্ট দেখেছিলাম। সো বাংলাদেশ যে কনসার্নগুলো জানিয়েছে সেগুলো তো লজিক্যাল ছিল। বাংলাদেশের সবকিছুই লজিক্যাল বিষয়টা হচ্ছে সেই লজিক্যালের জায়গায় তারা যেটা দেখাচ্ছে আইসিসি তো একটা প্রোটোকল থাকে, নিরাপত্তা সিকিউরিটি প্রোটোকল, সেই সিকিউরিটি প্রোটোকলের মধ্যে তারা দেখাচ্ছে যে এখানে বাংলাদেশ যে নিরাপত্তা পাবে সেই নিরাপত্তার ভেতরে থেকে তারা বিশ্বকাপ খেলার মতো অবস্থান রয়েছে। এবং যদি কলকাতার যে ম্যাচগুলো তারা এক্ষেত্রে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত, সেই কোন জায়গায় তাদের যেখানে অপেক্ষাকৃত বেশি নিরাপত্তা দেওয়া সম্ভব সেই সব জায়গায়, সেক্ষেত্রে কি হবে, বাংলাদেশকে হয়তো বায়োবাবলের মতো যে অবস্থাটা সিকিউরিটি টাইট পজিশনে থাকতে হবে, যেটা এর আগে পাকিস্তান কিংবা অন্য দলগুলোর ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় হয়েছে 2023 বা তারও আগে যে 16 সালে বিশ্বকাপ খেলতে গিয়েছিল ভারতে, সেই সব জায়গায়। এবার ধরেন স্বাগতিক যেহেতু দুটো দেশ রয়েছে, সেই কারণেই আসলে বাংলাদেশও এই জায়গা থেকে অবস্থান পরিবর্তন বা এই যে ভারতের বাইরে খেলার একটা সুযোগ চাচ্ছে, এই সুযোগটা দেওয়া যেত যদি ভারতের সঙ্গে দুই ধরনের হতে পারতো। একটা হচ্ছে সরাসরি আইসিসিকে প্রেশার দিয়ে আদায় করে নেওয়া, আইসিসি যেহেতু আপনার ভারতীয় ডমিনেশন এখানে রয়েছে সবচেয়ে বেশি, এবং আইসিসি এই জায়গায় এককভাবে কোনো কিছু করতে পারবে না। সেটা করতে হলে আপনার যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা আদার্স নেশন রয়েছে ক্রিকেটেও, তাদের সবারই মতামত লাগবে, এবং সেই মতামতগুলো তারা কি বাংলাদেশের পক্ষে দেবে না ভারতের পক্ষে দেবে। আলটিমেটলি যারা 95% রেভিনিউ দেয়, অর্থাৎ আইসিসির যত ইনকাম হয় তার 90%-এর মতো আপনার রেভিনিউ আসে ভারতের ইকোনমি থেকে। কারণ হচ্ছে এখানে টেলিভিশন রাইটস, স্পন্সর সব কিছু মূলত এই ভারত বেসড। আপনি দেখে থাকবেন যে আমরা যদি দেখে থাকি এইসব কারণে ইনকামের একটা বড় ব্যাপার হয়ে গিয়েছে। তবে এই বিশ্বকাপ না খেললে বাংলাদেশের যেটা হবে, আর্থিক একটা বড় ক্ষতির সম্মুখীন হবে, আইসিসি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, কারণ বাংলাদেশের বিগ স্টেক হোল্ডার, এবং এই যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তার কারণে টিভি রাইটস বিক্রি করা কিংবা আপনার যেসব স্পন্সরগুলো আসে সেই স্পন্সরগুলো মুখ ফিরিয়ে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মানে কমে যাবে, মুখ ফিরিয়ে নেবে তা না, কমে যাবে। সেই কমে গেলে আইসিসি যে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, অন্য দেশগুলো যে ইংল্যান্ডের গ্রুপে বা সি গ্রুপে যে দলগুলো রয়েছে তারা যখন কম ম্যাচ মানে বাংলাদেশের মতো দলের সঙ্গে খেলতে পারবে না, ইংল্যান্ডে প্রচুর বাংলাদেশি রয়েছে, অন্য দেশে রয়েছে, তারা যখন খেলতে পারবে না তখন তাদেরও দেশে ওই টিভি রাইটসের থেকে যে পয়সা ইনকাম করা সেটাও কিন্তু হচ্ছে না। না হওয়ার ফলে যেটা করবে, বাংলাদেশের কাছে কম্পেনসেশন চাইবে আইসিসি, এরকম একটা প্ল্যান বা অনুমোদন অলরেডি হয়ে গিয়েছে শুনতে পেয়েছি। সেটা কম্পেনসেশনটা কেমন হবে, এটা হচ্ছে আপনার যে বাৎসরিক যে রেভিনিউটা দেয় বাংলাদেশ 20.4 মিলিয়ন, যেটা এই 20.4 মিলিয়ন থেকে আপনার হয়তো একটা বিরাট অংশ কেটে রাখা হবে, যে বলবে যে এটা কি বাংলাদেশের উপর একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে কিনা? একটা হচ্ছে যে বাংলাদেশকে আপনি বিশ্বকাপে খেলতে দিচ্ছেন না, আরেকটা হচ্ছে বাংলাদেশের কাছে আপনি উল্টো কম্পেনসেশন চাচ্ছেন, হোয়ারএজ বাংলাদেশের কাছে সবগুলো লজিক্যাল গ্রাউন্ড আছে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার। দুই দিক দিকেই রয়েছে। একটা হলো আইসিসির লজিক্যাল রয়েছে, অবস্থান রয়েছে, ইন্ডিয়া যারা স্বাগতিক তাদেরও লজিক্যাল রয়েছে, আবার বাংলাদেশের কাছে 100% লজিক্যাল জায়গা রয়েছে। 100%, আমি 100% এই কারণে বলছি যে বাংলাদেশ দাবি করতেই পারে 100% যে আমি যাব না। যেমন 1996 সালে শ্রীলঙ্কাতে যায়নি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, যে কারণে তাদের কিন্তু পয়েন্ট মানে ওয়াক ওভার গেছে। ওয়াক ওভার গেলে যেটা হয়, অপোনেন্ট দল যারা থাকেন ওখানে, স্বাগতিক হোক বা যেই দল হোক, তারা ওয়াক ওভার পান। তো এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কি হবে আমি জানি না। যদি বাংলাদেশ প্রথম থেকে অপোজ করে আগামী 2-1 দিনের মধ্যে, কালকেই তো সম্ভবত পরশুদিন আপনি যখন এইটা রেজাল্টটা জানিয়ে দেবে, রেজাল্ট ডিসিশন ইজ ফাইনাল, বাংলাদেশকে ভারতে খেলতে যেতে হবে, আদার দেন অন্য কোনো জায়গায় সম্ভাবনা নাই, এরকম আমরা কিন্তু সবাই বুঝতে পারছি এবং জানতে পারছি। সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। যদি না খেলা হয় সেক্ষেত্রে কী করবে আইসিসি? হয় বিকল্প দল নিবে, স্কটল্যান্ডকে নিয়ে নিবে। স্কটল্যান্ডকে নিলে তাদের তো বাংলাদেশের থাকলে যে রেভিনিউ হতো, বাংলাদেশের যে জনপ্রিয়তা, যে সমর্থন বিশ্বব্যাপী রয়েছে, সেই কোয়ালিটি অফ ক্রিকেট খেলে বাংলাদেশ, যতটাই খেলুক এখন হয়তো আপনি বলতে পারেন স্কটল্যান্ডের চেয়ে তো অবশ্যই বেটার, তো এবং টেস্ট খেলুয়ার একটা দেশ। তো এই জায়গা থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের একটা ক্ষতির সম্মুখীন হবে। সেকেন্ড, আমি যেটা বলছিলাম যে ইনজাস্টিস হচ্ছে কিনা বাংলাদেশের সঙ্গে এটা, এবং আরেকটা প্রশ্ন সঙ্গে জুড়ে দেয়, সেটা হচ্ছে যে আইসিসি সভাপতি যদি জয় শাহ না হতেন, আইসিসি চেয়ারম্যান, সেক্ষেত্রে কি ডিসিশনটা অন্যরকম হতে পারতো কিনা?
আমার কাছে মনে হয় না যে ভারতের যদি জয়সা না হয়েও এখানে ইংল্যান্ডের বা অন্য কেউ থাকতো, তাও প্রভাব ওদেরই থাকতো, কারণ ওরা হচ্ছে গ্লোবালি যার পাওয়ার সেই কিন্তু হয়। আপনার ধরেন আপনি এই আমেরিকা যাকে তুলে নিয়ে আসলো মাদুরো, তাকে তুলে নিয়ে এসছে, পৃথিবীর কেউ কিছু বলতে পারেনি। অবস্থা কিন্তু শক্তিশালী যারা তারা কিন্তু ডমিনেট করে সব জায়গায়। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, ইনজাস্টিস, ডেফিনেটলি ইনজাস্টিস হচ্ছে। আমি বিগে বাংলাদেশে আমি বলবো যে আমার অধিকার বিশ্বকাপ খেলা, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেইনি, আমি অর্জন করেছি। সেই অর্জন যদি আমি আমার ইমপ্লিমেন্ট না করতে পারি, তুমি যদি আমাকে সুযোগ না করে দাও, তোমার অপশন রয়েছে, সেই অপশন কেন আমাকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে না? হ্যাঁ, এটা লেট হয়ে গেছে, এটা বলতে পারি যে তোমরা যে সময় আমাকে জানিয়েছো এটা তুমি আরও 2 মাস আগে কেন জানালে না? যখন গ্রুপিং হচ্ছে তখন কেন তুমি জানালে না? এটা দাবি করতে পারে। এখন বাংলাদেশ বলতে পারে তখন তো সিকিউরিটি কনসার্ন ছিল না, হঠাৎ করে সিকিউরিটি কনসার্ন হয়েছে। তো সেই সব জায়গায় তারা আবার বলছে যে সিকিউরিটি এখানে অন্য দেশের জন্য নয়, বাংলাদেশের কারণে কী কী কারণে, নানা রকমের আলোচনা থাকবে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ওপর একটা ইনজাস্টিস হবে এই কারণে যে অপশন থাকার পরেও তুমি অপশনটাকে বাংলাদেশকে দিচ্ছ না বা দিতে পারছো না। এটার হয়তো আইসিসি অপারক, কারণ হচ্ছে যে আইসিসি শুধুমাত্র ভারতের উপর নির্ভর করে তা না, অন্য দলগুলোর ওপরও নির্ভর করছে। কারণ হচ্ছে অন্য দলগুলো তো তাদেরও খেলতে রাজি হতে হবে, সেই জায়গা থেকে অন্যরা রাজি হতে চাচ্ছে না, কারণ তাদের প্রোগ্রাম কিন্তু সেটেড আগে থেকে সেট হয়ে গেছে। যখন আইসিসি সূচি ঘোষণা করেছে তখনই কিন্তু তাদের সঙ্গে ডিসকাস করে এইগুলি করা হয়েছে। তখন তাদের সমস্ত প্রোগ্রাম ওইভাবে সেট করা, তাদের প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু সেট করা। জাস্ট আপনার এখন 10 দিন 7 দিন, তাহলে 17 দিন আগে আপনার বিশ্বকাপের পুরো সবকিছু চেঞ্জ করে ফেললে তাদের জন্য যে না, 17 দিন তো এখন এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ যখন কনসার্নটা জানিয়েছিল সেটি ছিল 4 জানুয়ারি। সে তারপরই যদি আইসিসি আমার মনে হয় তাৎক্ষণিকভাবে যদি একটা আমলে নিত, তাহলে কিন্তু এটা সমস্যা সমাধান করা যেত সম্ভবত। দর্শক, আলাপ করছিলাম বাংলাদেশের বিশ্বকাপে যাত্রা নিয়ে, বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেসব নিয়ে। সেকান্দার ভাই আছেন আমাদের সঙ্গে, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। সেকান্দার ভাই, আমরা যেটা বলছিলাম, আমরা যেটা বারবারই বলার চেষ্টা করছি যে বাংলাদেশের কাছে সব ধরনের লজিক্যাল গ্রাউন্ড থাকার পরও বাংলাদেশ যে কনসার্নটা জানিয়েছে, সিকিউরিটি কনসার্ন, সেইটাতে হচ্ছে তার পক্ষে আইসিসির রিপোর্টটাও ছিল। স্টিল আইসিসি কেন বাংলাদেশকে সেই জায়গাটা দিচ্ছে না বা সেই সুযোগটা দিচ্ছে না, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলতে দেয়া না হয়, সেক্ষেত্রে আইসিসি এবং বাংলাদেশ দুটো পক্ষেরই তো ক্ষতি হবে। বাংলাদেশের কি ধরনের ক্ষতি হতে পারে, আইসিসির কি ধরনের ক্ষতি হতে পারে? আইসিসির ক্ষতি হবে আর্থিকভাবে, আর বাংলাদেশের ক্ষতি হবে আপনার আর্থিক এবং ক্রিকেটও। মানে আমি জানতে চাচ্ছি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা কি সেক্ষেত্রে আর কি। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলবে পরবর্তীতে, সেটা হচ্ছে কোয়ালিফাই দিয়ে আপনাকে যেতে হবে পরবর্তী বিশ্বকাপে। কিন্তু সেটা তার চেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে বাংলাদেশকে একটা শত্রু দেশ হিসেবে গণ্য হয়ে যেতে পারে অনেকের কাছে, এবং পরবর্তীতে যেসব দেশ আছে, এইটা তো কূটনীতি চলে, কূটনীতির মধ্যে দিয়ে ধরেন নেক্সটে মার্চে হয়তো পাকিস্তান খেলতে আসলো, এপ্রিলে টেস্ট খেলতে এলো, কিংবা ওয়েস্ট ইন্ডিজ এখানে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের যেহেতু সিরিজ রয়েছে এখানে রয়েছে, অন্য যেসব দেশ রয়েছে সেসব দেশ যদি একটু বিগড়ে বসে তাহলে বাংলাদেশের সঙ্গে অনেক সিরিজগুলো ডিলে করবে। সেই ডিলে করার অর্থ হচ্ছে বাংলাদেশের জন্য কিছুটা অনেকটাই মানে ক্রিকেটীয় ক্ষতির জায়গায় পৌঁছে যাবে। সেটা হচ্ছে আর্থিকভাবে যেমন, তেমনি আপনার ক্রিকেট খেলতে না পারলে আপনার তো আসলে ক্রিকেট দলের খুব একটা ভূমিকা থাকবে না। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে বাংলাদেশ, আমি একটা উদাহরণ দিয়ে বলি যে 2016 সালে যখন বাংলাদেশে 19 ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেনি এবং তাদের দল প্রত্যাহার করে নিয়েছিল ডিউ টু সিকিউরিটি রিজন, এবং সেই জায়গায় কিন্তু আরেকটা দলকে রিপ্লেস করা হয়েছিল। তখন কিন্তু ভেন্যু এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি। তো আইসিসির এইবারের যেটা হচ্ছে, এবার কিন্তু সেই রকম না, কারণ যেহেতু একক ভেন্যু ছিল সে সময়, সেই কারণে আপনার এই পরিবর্তনটা করতে পারেনি যে অস্ট্রেলিয়ার ম্যাচগুলো অন্য দেশে নেবে, এটা লজিস্টিক্যালি ওই সময় সম্ভবও ছিল না। 11th আওয়ারে এরকম পরিবর্তনের 1 মাস আগে এরকম আলোচনায় আসছিল। তো বাংলাদেশের যেহেতু অপশন রয়েছে গ্রুপিং করে দেওয়া, আপনার ফুল গ্রুপ শিফট করে দেওয়া, ড্রপ করে দেওয়া। ধরেন আপনি এখন পাকিস্তানের গ্রুপটা করা গেল না, কিন্তু অস্ট্রেলিয়ার গ্রুপ আর ইংল্যান্ডের গ্রুপ পুরো গ্রুপটাই শিফট করে দেওয়া কিন্তু সম্ভব, কিন্তু সেটাও আপনি করবেন না। এটা না করার অর্থ হলো যে এটা রাজনীতি, এবং এখানে যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, কারণ ইন্ডিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য অস্ট্রেলিয়া থাকবে, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া যদি গিয়ে খেলে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলে, তাহলে তার যে রেভিনিউ হয় সেই রেভিনিউ দিন শেষে তার অর্থনীতিকে, মানে ক্রিকেট অর্থনীতিকে অনেক বেশি সমৃদ্ধ করে। ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই, ইন্ডিয়া যখন গিয়ে ইংল্যান্ডে খেলে তখন কিন্তু তার ইকোনমি বা তার রেভিনিউ অনেক বেশি হয়। আয়ারল্যান্ড, প্রত্যেকটা দেশই যখন অর্থনৈতিক সংকটে থাকে তখন ইন্ডিয়াকে ডাকে, ভাই আমাকে একটা সিরিজ খেলে দিয়ে যাও, বা 5 ম্যাচ 3 ম্যাচ 4 ম্যাচ এরকম একটা সিরিজ খেলো, যে খেললে পরে তার যে
সক্ষমতা থাকে সেই সক্ষমতা আরও বেশি সমৃদ্ধ হয়। তো এই জায়গা থেকে আসলে তাদেরকেই আসলে সাপোর্ট দেবে সবাই। বাংলাদেশের পাশে থাকার সম্ভাবনা খুবই কম। সিকান্দার ভাই, বাংলাদেশের পক্ষে সব ধরনের যৌক্তিক কারণ থাকার পরও বাংলাদেশ কেন এটি আদায় করে নিতে পারলো না? বিসিবি যে প্রক্রিয়ায় হচ্ছে কাজগুলো করেছে, নেগোসিয়েশন বা ডিপ্লোমেসির কথা বলেন, দুই ভাগেই বাংলাদেশের বিসিবির কি কোনো ব্যর্থতা দেখেন কিনা আপনি, বা তারা কি এটি আদায় করে নিতে পারেনি, এই ধরনের কোনো বিষয় কিনা? দেখুন, পুরো সিদ্ধান্তটাই কি বাংলাদেশ সরকারের, নট বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদি আপনি স্বাধীনতা দিতেন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলার জন্য প্রস্তুতি থাকতো, যে কোনো জায়গায় হোক, সিকিউরিটি এসুরেন্সের মাধ্যমে। কিন্তু যখন এটা একটা আসছে, সরকারের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবে না, বা কেউ না। ব্যক্তিগতভাবে আমিও যদি হই, সরকার যদি মনে করে যে আজকে আমি অন্য দেশে যেতে পারবো না, তাহলে আমি যেতে পারবো না। সো থিংস আর লাইক দ্যাট। তো সেই জায়গা থেকে আমি বলবো না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুরোপুরি ব্যর্থতা রয়েছে, কারণ সরকার যেভাবে বলবে সেইভাবে তাকে চলতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি যে পার্টিসিপেটিং নেশনগুলো আছে তাদের সঙ্গে টেবিল আলাপ যেটি বলি আমরা, সেটাই করার সুযোগ ছিল কিনা? কিছু কিছু হয়তো করেছে, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগবে না। ওই যে আগেই বললাম আমি, যাদের কাছ থেকে আপনি সুবিধা পাবেন, যাকে দিয়ে আপনার লাভ হবে তার পাশেই কিন্তু সবাই থাকবে। আর যাকে দিয়ে লাভ হবে না খুব একটা আর্থিকভাবে বা এতে, বাংলাদেশকে অস্ট্রেলিয়া কেন টেস্ট সিরিজ খেলতে সুযোগ দেয় না, কেন ইংল্যান্ড আপনাকে টেস্ট টের জন্য আমন্ত্রণ জানায় না? বিকজ অফ আপনার লস প্রজেক্ট। যখন তাদের লস হয় তবে বাংলাদেশের মতো দেশকে তারা ডাকে না, যে কারণে আপনি খেলার সুযোগ পান না, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে গিয়ে খেলার সুযোগ পান না। এবার শুধুমাত্র অস্ট্রেলিয়া আমাদের একটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা সুযোগ দিয়েছে, 2টো টেস্ট খেলতে যাব। তো এছাড়া কিন্তু এরকম আমাদের ওই কালীভদ্র সুযোগ আসবে, ম্যাক্সিমাম টাইম এইসব দেশ দিবে না, কারণ আমাদের দিয়ে আমাদের ক্রিকেটেও মান টপ লেভেলের না, যে কারণে আমাদের রেভিনিউটাও আমাদেরকে দিয়ে হয় না। তো সেই জায়গা থেকে যদি বলেন যে নেগোসিয়েশন আন্ডার হ্যান্ডেল যদি অন্য সিচুয়েশন থাকতো তাহলে হতো, কিন্তু বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ম্যাক্সিমাম যাবে আইসিসির পক্ষে। কারণ হচ্ছে তাদেরও ইন্টারেস্ট রয়েছে, গ্রুপিং চেঞ্জ, চলে যাওয়া, আবার শিফট করা, আবার ঝামেলা তৈরি করা, আইসিসির আর্থিক ক্ষতি, অনেক কিছু ব্যাপার আছে। আর আইসিসি যে কোনো একটা জিনিস প্রকল্প যখন কার্যকর করে, তখন 6 মাস 1 বছর আগে সমস্ত প্রোগ্রামগুলো সেট করে, যে কারণ সে জানে যে 4 বছর পরে এখানে, বা 5 বছর পরে, 6 বছর পরে এখানেই বিশ্বকাপ হবে, বা এখানে ইভেন্টটা হবে। সেই ইভেন্টটা যখন হবে তখন তার টিকিট কাটা থেকে শুরু করে 1 বছর আগেই হয়তো 16টা করে টিকিট বা 20টা করে টিকিট, 30টা টিকিট কেটে রাখে, হোটেল বুকিং দিয়ে রাখে, যাতে সর্বনিম্ন আপনার ব্যয় আপনার এগুলোকে বুক করা যায়। সেই সব জায়গা থেকেও আইসিসি চিন্তা করবে, এবং রেভিনিউর ভাগ তো সবারই, লস হয়ে গেলে তো এটা সবারই লস হবে। তো সেই জায়গা থেকে যেটুকু শুনলাম, যে আমার এটা তো অশনি সংকেত যে বাংলাদেশের রেভিনিউ হারানোর সম্ভাবনা, যে ওয়ান কাইন্ড অফ পানিশড, যে আপনি আসেননি, আপনার এখানে যেহেতু আপনি থাকলে কম্পিটিটিভনেসটা বেশি থাকতো, সেই জায়গাটা লস হচ্ছে এবং এটার রেভিনিউ কেটে রাখো। আচ্ছা সিকান্দার ভাই, আরেকটা বিষয় হচ্ছে, আমরা গতকাল ভারত এবং নিউজিল্যান্ডের সিরিজটা শেষ হয়েছে, আমরা সেখানে দেখলাম যে সাধারণত এই ধরনের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে যেটা হয় যে একজন হচ্ছেন আপনার স্বাগতিক একজন আম্পায়ার থাকেন এবং নিরপেক্ষ আম্পায়ার থাকেন, আইসিসি মনোনীত। সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশেরও একজন আম্পায়ার ছিলেন, যেহেতু তিনি আইসিসির এলিট আম্পায়ার, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার, বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত তিনি ছিলেন। 3 ম্যাচের সিরিজে তিনি একটা ম্যাচেও ফিল্ড আম্পায়ারিংয়ের সুযোগ পাননি। এটা কি দর্শকদের তোপের মুখে পড়তে পারেন, এই কারণে তাকে ফেলা হয়নি, নাকি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ঝামেলাটা চলছে সেটার কারণে বিসিসিআই তাকে ফিল্ড আম্পায়ারিং করার সুযোগ দেয়নি, এই ধরনের কোনো সিচুয়েশন কিনা? দেখুন, এই আম্পায়ার্স অ্যালটমেন্ট সেটা সম্পূর্ণ আইসিসির, যেসব ইন্টারন্যাশনাল ম্যাচগুলো থাকে। টি20-র ক্ষেত্রে হলো ডোমেস্টিক এটা প্রায়োরিটি পায়, আর ওডিআই ক্ষেত্রে যেটা হচ্ছে একজন ফিল্ড আম্পায়ার, আপনি যেটা বললেন, ইন্টারন্যাশনাল হতে হবে, এলিট আম্পায়ার হতে হবে, আর আরেকটা হতে হবে ডোমেস্টিক, স্বাগতিক দেশের। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এখানে সৈকত যেহেতু এলিট আম্পায়ার এবং তিনি আন্তর্জাতিকভাবে পরীক্ষিত, ভারতের অনেক ম্যাচ করেছেন, অস্ট্রেলিয়া, অ্যাশেজ, এইসব জায়গায় ম্যাচ পরিচালনা করেছেন, কিন্তু তাকে এইবার সুযোগ না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যদি ইনসিডেন্টে কিছু একটা ঘটে, টেনশনটা আরও বাড়িয়ে দেবে, যে দেখো এই যে বিশ্বকাপের সময় দেখো তোমার দেশে এটা হচ্ছে, আমরা যা দাবি করছি সেটা 100% প্রুভেন। এই যে দেখো আইসিসি কয়দিন আগে বলে গেছে তোমাদের আম্পায়ার ওখানে তো রয়েছে, কেন তোমরা তাহলে করছো না, তার তো কোনো সমস্যা হচ্ছে না। তো সেই জায়গায় কিন্তু অযৌক্তিক প্রমাণ হয়ে যাবে, মিথ্যা ভুল প্রমাণ হয়ে যাবে ভারত তো বা আইসিসি। সেই জন্য আমার ধারণা যে সৈকতকে ফিল্ড আম্পায়ার হিসেবে দেয়নি, তাকে টিভি আম্পায়ার রাখা হয়েছে। নর্মালি যে 2জন এলিট আম্পায়ার যেহেতু ছিল, ওখানে অ্যাসাইন করা ছিল, 3 ম্যাচে শিফট করে হয় 2টা বা 1টা এরকম করে দিতে পারতো। সেটা না দেওয়ার অর্থ হলো আপনি
ঝুঁকিটা নিতে চায়নি বা তাদের ওখানে তোপের মুখে পড়ার যে সম্ভাবনা, বাংলাদেশিদের উপর যে তাদের দর্শকরা বিরূপ আচরণ করবেন, বিরূপ মন্তব্য করবেন, খারাপ আচরণ করবেন, সেইটা যাতে প্রকাশ্যে না আসে বা বাংলাদেশে এটার সুযোগটা না নিতে পারে, সেই কারণে আমার ধারণা আইসিসিকে অনুরোধ করে তারা এটা অফ রেখেছে। যদি তারা এটা করতে পারে সেক্ষেত্রে তো বাংলাদেশের গ্রাউন্ডটা আরো শক্তিশালী হয়, যে আপনি আমার একটা আম্পায়ারকে ফিল্ডে নামার সুযোগ দিতে পারছেন না, বাংলাদেশের 11টা ক্রিকেটার কিভাবে মাঠে নেমে খেলবে? এখানে দুই ধরনেরই আছে, যেহেতু আপনার যদি সিচুয়েশন তৈরি হয় তো বাংলাদেশকে চলে আসতে হবে, এরকম সিচুয়েশন হয়নি। পাকিস্তানের সাথে সবচেয়ে বৈরী পরিবেশ বা বৈরী অবস্থা ভারতের, তো সেই ক্ষেত্রে ভারতে গিয়ে উদাহরণ দিতে পারে তারা যে পাকিস্তান আমার এখানে তো খেলেছে, আগে খেলেছে, এইবার তো স্বাগতিক দুটো এবং তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যায়নি, সে বলছে আমি তোমার দেশে খেলতে যাব না। যদি এরকম অপশন না থাকতো, এই চুক্তির ফলে আমাদের সঙ্গে সেরকম কোনো চুক্তি নেই বা এরকম সিচুয়েশনও হয়নি, আগে আমরা সবসময় খেলতে গিয়েছি এবং ভালোভাবেই সব কিছু করে চলে এসেছি। এবার যেটা হচ্ছে, এই সিচুয়েশনটা তো একদম ব্যতিক্রম, একেবারে 11th আওয়ারে মুস্তাফিজুর রহমানকে দিয়ে আসলে সিচুয়েশনটা তৈরি হয়েছে এবং ওখানে নিরাপদ যে সবাই নিরাপদ তা কিন্তু নয়, অনিরাপত্তা একটা বড় ব্যাপার। এখন বাংলাদেশের সমর্থক বাংলাদেশের ক্রিকেট দলের হয়তো কিছু হবে না, যে নিরাপত্তা ব্যবস্থা থাকবে বা মাঠে কেউ হয়তো ওইরকম অস্ত্রপাতি বা ঢিল নিয়ে ওখানে যেতে পারবে না, কিন্তু যে সমস্যাটা হবে দর্শকদের বাংলাদেশের জার্সি পরে থাকা কিংবা সাংবাদিক যারা যাবে তাদের ওখানে কাভার করতে যাবে, তাদের জন্য একটা টেনশন অলওয়েজ থাকবে। যদি কিছু নাও হয়, একটা মেন্টাল যে ট্রমা থাকবে ওখানে, আমি গেলে আমাকে মারবে, আমাকে এরকম হবে বা আমি খুন হয়ে যেতে পারি, অনেক কিছু হতে পারে, অনেক কিছু শিকার হতে পারে। খুন হলাম না, কিন্তু আমি যে হ্যারেজের শিকার হব, এটাও আমাকে কে সেফটি দেবে? তো সেই জায়গা থেকে একটা টেনশনের জায়গা তো অবশ্যই থাকে। আইসিসির উচিত ছিল বা সদস্য দেশ যারা রয়েছে ভারতেরই উচিত যে বাংলাদেশের প্রয়োজনে তাদেরকে বলা উচিত বাংলাদেশের টেনশনটা আমরা বুঝতে পারছি এবং তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারে, তাদের সঙ্গে আমরা রয়েছি। আন্তরিকতা মানে উদারতা দেখানো, সেই উদারতা তারা দেখাবে কিনা আমি জানি না, আমার মনে হয় না দেখাবে, কারণ ইগো সবারই টনটনা। তো সেই ইগো থেকে তারা দেখবে যে তাদের দেশকে তারা নিরাপদ প্রমাণ করার চেষ্টা করবে। আমরাও আমাদের জায়গা থেকে, অবস্থান থেকে, আমাদের নিরাপত্তার স্বার্থে আমরাও চাইবো না যে ওখানে ভারতে খেলতে যেতে। এখন আইসিসি যদি দেয় আমাদের সুযোগ তাহলে ভালো, আর না দিলে আমরা বয়কট করা ছাড়া আমাদের কিছু করার নেই। আইসিসি আমাদেরকে বাদ দেবে, আমরা বয়কট না, আমরা বিশ্বকাপ খেলতে চাই, আইসিসি আমাকে বাদ দিয়ে দেখ যে ভাই তুমি এখানে বলবে যে এরকম বলবে, তুমি খেললে খেলো, না খেললে না খেলো। তো সেক্ষেত্রে আমাদের তো আসলে নিরাপত্তার উপরে কিছু হয় না, দেশের উপরে কিছু হয় না। এক্স্যাক্টলি, আপনি দর্শক এবং সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের কথা যেটি বলছিলেন সেটি ঠিক আছে। আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদেরও এই ধরনের একটা মেন্টাল ট্রমার মধ্যে থেকে, একটা বায়ো বাবলের মধ্যে থেকে, একটা সবসময় একটা নিরাপত্তার চাদরের মধ্যে থেকে তাদের জন্য মাঠে পারফর্ম করা নিশ্চয়ই অনেক কঠিন হয়ে যাবে। সেকেন্ড হাফে আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপে বাংলাদেশে যাওয়া না যাওয়া সিদ্ধান্ত তো বোর্ডের হাতে, আইসিসির হাতে, বা তারা আলোচনা করছেন। জাতীয় দলের যারা ক্রিকেটার আছেন তাদেরকে তো তাদের মতো করে প্রিপারেশন রাখতে হবে, তারা প্রিপেয়ার্ড হচ্ছেন, তারা খেলছেন বিপিএলে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশের ওপেনাররা যারা আছেন, সাইফ হাসান, তানজিদ তামিম এবং পারভেজ ইমনকেও আমরা ওপেনিংয়ে দেখেছি সবসময়। এই তিনজনকে বেশ রোটেশন করা হচ্ছে এবং আমরা দেখেছি যে পুরো থ্রু আউট দ্য বিপিএল এখন পর্যন্ত সাইফ হাসান গতকালকে একটা সুন্দর ইনিংস খেলেছেন, তার আগ পর্যন্ত তার হাতে ব্যাটে আমরা সেভাবে রান দেখিনি। তানজিদ তামিমকেও আমরা রান খরায় ভুগতে দেখেছি। পারভেজ ইমনকে আমরা দেখছি যে 3-4 নাম্বারে ব্যাট করছেন এবং সেখানে তিনি সাকসেস পাচ্ছেন। ওভারঅল বাংলাদেশের টিমটা, যে ন্যাশনাল টিমটা আছে, বিপিএলে তাদের পারফরমেন্স কেমন দেখলেন? বিশেষ করে ওপেনিং স্লটটা নিয়ে একটু কথা বলবেন। এই ওপেনারদেরকে আপনি কিভাবে জাজ করবেন? এখন যেটা দেখছি আমরা সেটা হচ্ছে ওপেনিংয়ে আমরা ভালো করছি না একেবারে। তানজিদ তামিম থেকে শুরু করে আপনার যদি পারভেজ হোসেন ইমন ও 4 নম্বরে খেলছে, কিন্তু আপনার সাইফের কথা যদি চিন্তা করেন তিনি একেবারেই পারফর্ম করতে পারেননি। যদিও সাইফ সংবাদ সম্মেলনে এসে একটা অভিযোগ করেছেন যে তাকে বেশি সময়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যারা অ্যান্টি করাপশনের, ডোমেস্টিক বিসিবির অ্যান্টি করাপশন যারা রয়েছেন, এখানে যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ইন্টিগ্রিটি টিম, আইসিসি থেকে যারা এসছেন তারা কিন্তু অতটা যন্ত্রণা দেন না, কিন্তু বাংলাদেশের যারা দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা সাবেক কর্মকর্তা, তো তারা আসলেও জিনিসটা কতটুকু বোঝেন আমি জানি না, তারা কিন্তু পুরো জিনিস প্রক্রিয়াটাকে গুলিয়ে দিয়েছেন এবং ক্রিকেটের যেখানে প্রোটেকশন করার জন্য আনা হয়েছে সেই প্রোটেকশনের জায়গায় ক্রিকেটারদের ধ্বংস করার জন্য, মানে ভালো ক্রিকেটার যারা ভালো এবং ফ্রেশ তাদেরকেও কিন্তু ধ্বংস করার জন্য সমস্ত পথ তৈরি করে দিয়েছেন। এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে, এবং এর জন্য বাংলাদেশ ক্রিকেটকে খেসারত দিতে হবে। এমনিতেই রয়েছেন ইন্টারন্যাশনাল চাপে, আবার যেগুলি আপনার এসি হিসেবে নিয়োগ দিয়েছেন তারা আসলেও আপনার জানেই না যে তাদের ফাংশনটা কোন লেভেল থেকে হবে এবং কিভাবে। একটা
প্লেয়ারকে আপনি ড্রেসিং রুম দিয়ে বললেন তুমি শূন্য করে আউট হয়েছো, তোমার বিরুদ্ধে বা তোমাকে নিয়ে সন্দেহ হচ্ছে, এরকম কথা তো বলতে পারেন না। আপনার প্রমাণ নিয়ে এসে হাজির হতে হবে। কিন্তু আপনি যখন এরকম কথা বলেন তখন তার মানে হচ্ছে আপনি গেম অফ ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদেরকে ধ্বংস করার জন্য আপনি নিয়োগ দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের যারা রয়েছেন, আমি আমিনুল ইসলাম বুলবুলকে বলবো, আপনি যাদেরকে এইভাবে ডিপ্লয় করেছেন তার মানে ক্রিকেটারদেরকে ধ্বংস করার জন্য এই কাজটা করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বললেন পারফর্মার, টপ অর্ডারে একেবারেই পারফর্ম করছে না, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ। যদি বিশ্বকাপ বাংলাদেশ খেলে তাহলে কিন্তু সেই জায়গায় আপনার বড় একটা ধাক্কা লাগবে। আমরা দেখেছি 2023 সালের বিশ্বকাপে কিন্তু আমরা টপ অর্ডারে পারফর্ম করিনি, যার ফলে আমরা বিশ্বকাপে ভালো করতে পারিনি। একইভাবে যদি আমরা চিন্তা করি এখানে হৃদয়ের কথা যেটা বললেন, হৃদয় আপনার ওপেনিংয়ে আসার পরে কিন্তু পারফর্ম করছে, এর মিডল অর্ডারে কিন্তু সে খুব একটা পারফর্ম করছিল না, একটা মাত্র ইনিংস ছিল, কিন্তু যখন টপ অর্ডারে এলো তিনি তখন অনেক পারফর্ম করছেন। কিন্তু বিশ্বকাপ কম্বিনেশন যখন যাবেন আপনি, তখন কি তার টপ অর্ডার জায়গা থাকবে? নিশ্চয়ই না। যদি থাকে, এখন কম্বিনেশনের কারণে অনেক সময় হয় কি টি-20 গেমে অনেক সময় মিডল অর্ডারে যারা থাকে তাদেরকে টপ অর্ডারে নিয়ে আসে, যদি তাকে দিয়ে সাফল্য, যেমন সাইফও একসময় মিডল অর্ডারে খেলতে, তাকে টপ অর্ডারে নিয়ে আসা হয়েছে। এই অদল বদলগুলো করে হয়তো আপনার একটা ব্যালেন্স করার চেষ্টা করবে। এটা ভালো যে রানে রয়েছে, সবচেয়ে ভালো দিক এই হৃদয়ে। আমার কাছে মনে হয় সিকান্দার ভাই, যখন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন এখন লিটন দাস, এবং আমরা যতটুকু জেনেছি যে লিটন দাস তাকে নিয়ে ওপেনিং করানোর একটা প্ল্যান করছেন। আমরা একটু দেখতে চাইবো যে তাওহিদ হৃদয় কোন পজিশনে কেমন পারফর্ম করছেন। এখন পর্যন্ত ওপেনিংয়ে নেমে তিনি 4 ম্যাচে 272 রান করেছেন, যেটি আপনিও বলছিলেন যে 4 ম্যাচের মধ্যে 3টিতেই তিনি 50+ ইনিংস খেলেছেন। একটা 97, গতকালকে সেঞ্চুরি করলেন, তার আগে আরেকটা তিনি 60+ ইনিংস খেলেছেন। একটা মাত্র ইনিংসে তিনি ব্যর্থ হয়েছেন, এবং এইখানে তার স্ট্রাইক রেটটাও একেবারে চক্ষু চানাবড়া হওয়ার মতো, আমরা যেটা বলি ছানাবড়া। আমরা অন্যান্য পজিশনগুলোতে তাকে যেখানে দেখেছি যে সেখানে তিনি শুরু করেছিলেন হচ্ছে তার যে স্বভাবজাত যে পজিশনটা ছিল 4 নাম্বার পজিশন, সেখানে তিনি খেলেছিলেন। 1 রাউন্ডে তিনি 4টা ম্যাচ খেলেছেন, সেখানে ব্যর্থ হয়েছেন, একটা মাত্র 50 পেয়েছেন, কিন্তু এখানে স্ট্রাইক রেটটা খুবই লো, টি-20 মানের নয়। একই সঙ্গে 4 নাম্বার পজিশন, যেটাতে তিনি জাতীয় দলে সবসময় খেলে থাকেন, সেই পজিশনে তিনি 2টো ম্যাচ খেলেছেন রংপুরের হয়ে, সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। একটা গোল্ডেন ডাকও আছে তার সেখানে, 17 রান এসছে আরেকটা ম্যাচে। স্ট্রাইক রেটটাও একেবারেই চোখে লাগার মতো, দৃষ্টিকটু একটা ব্যাপার। তো তাওহিদ হৃদয়কে কি আপনি ন্যাশনাল টিমেও ওপেনিং পজিশনে দেখতে চান কিনা, বা দেখার সুযোগ আছে কিনা? যেহেতু তার ন্যাশনাল টিমের ক্যাপ্টেনও, কিন্তু তার দলেরও ক্যাপ্টেন। ডেফিনেটলি যদি তাকে ওপেনিং স্লটে নিয়ে আসা হয়, যেহেতু আপনার সাইফ এখন অফ ফর্মে রয়েছে, তাই আমি মনে করবো, এবং তানজিদ তামিমও অফ ফর্মে রয়েছেন, খুব একটা ভালো করছেন না, তো না করার ফলে যেটা হচ্ছে সেখানে একজন যদি পারফর্মার ওপেনার রাখেন তাহলে খুব ভালো হয়। আমি আশা করব যে যদি বিশ্বকাপ বাংলাদেশ খেলে বা সুযোগ পায় শ্রীলঙ্কা গিয়ে, তাহলে যেটা থাকবে ওপেনিং স্লটের তাওহিদ হৃদয়কে একটা জায়গা করে দেবেন লিটন কুমার দাস এবং তার যা কোচিং প্যানেল রয়েছেন তারা। কেননা তিনি স্ট্রোক খেলতে ভালোবাসেন, এবং যখন খেলেন দেখবেন গতকাল যে সেঞ্চুরিটা হয়েছে, হয়তো বোলিংটা ভালো ছিল না, নোয়াখালীর যে বোলিং একেবারে মাদুল বোলিং করেছে, যে বোলিংয়ের বিপক্ষে যে কেউ খেলতে পারে, আপনার পান্তাবাতের মতো করে খেলতে পারেন। তো সেই জায়গায় হচ্ছে যে উনি 14টা বাউন্ডারি মারছে, মারতে পারাটা তো একটা ক্যাপাবিলিটি, সবাই তো মারতে পারে না, তিনি মেরেছেন, এই সক্ষমতা তার রয়েছে। এবং যে কারণে আমি মনে করি, যেহেতু আপনি স্ট্রাইক রেটটা দেখলেন এবং তার ওই ওপেনিংয়ে যেসব বোলার থাকে সেই সব বোলারকে তিনি মারতে পারেন, তার ওই কনফিডেন্স রয়েছে, এবং তার প্ল্যানটাও ওই ওপেনিং এবং নতুন বলে তাকে খুব সাবলীল মনে হয়েছে সিকান্দার ভাই, যেটা আমরা হচ্ছে পুরনো বলে তাকে খুব কম দেখি। আরেকটা ব্যাপার হচ্ছে তাওহিদ হৃদয়কে আমার মনে হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় স্পিনের বিরুদ্ধে তিনি কিছুটা শেকি, নতুন বলে মনে হয় তিনি বেশ সাবলীলভাবে ব্যাট চালাতে পারেন। কারেক্ট। এইসব জায়গায় যেটা হচ্ছে যে সে তার যেহেতু শর্ট খেলার একটা প্রবণতা রয়েছে এবং সব দিকে তিনি মোটামুটি খেলতে পারেন, তো সেই জায়গাটা থেকে যদি আমি বলি যে টপ অর্ডারে তখন পেস বোলার থাকে, পেস বোলিংটা তিনি একটু ফেস করতে ভালোবাসেন। তো এই যে তার যে একটা মেন্টাল সেট আপের কথা বলেছেন গতকালকে, যে যতক্ষণ থাকি ততক্ষণ যেন এটাকে ক্যারি করে ইনিংসটা বড় করতে পারে, এই যে মেন্টালিটি, সেই জন্য তিনি যে কৌশলগুলি নিয়েছেন, গ্যাপ শট থেকে শুরু করে অনেকগুলি শট খেলতে পারেন, গ্রাউন্ড শট বেশি খেলেছেন, এটা একটা ভালো দিক। ওভার হেড শট যেটা আমরা বলি যে 6 মারার জন্য, এই 6 যদি আপনার সবসময় মারতে হবে, এই মারতে গিয়ে আউট হওয়ার চেয়ে আপনি যদি গ্রাউন্ডে গ্যাপ শট দিয়ে বাউন্ডারিতে পাঠাতে পারেন বল, সেটা আপনার জন্য মোর বেনিফিটের এবং ঝুঁকি কম থাকবে। তো তাওহিদ হৃদয়ের এই জায়গাটা তার জন্য এখন আপাতত ফিট সবচেয়ে ভালো, যেহেতু আপনার সাইফ অফ ফর্মে রয়েছেন, তাকে রিজার্ভে রাখেন, পারভেজ হোসেন ইমন তাকে 4 নম্বরে রাখেন, তানজিদ তামিম সে আপনার কামব্যাক করবে, যখন আপনি জাতীয় দলে আসবেন তখনই দেখবেন যে কামব্যাক করে ফেলবেন। এবং কামব্যাক করার অর্থ হলো যে দুজনের মধ্যে যে কোনো একজন হয়তো একদিন খেলে দেবেন, পরের দিন হয়তো আরেকজন খেলবেন, যেদিন দুজনে মিলেই রান করবেন, একটা বড় জুটি করবেন, সেদিন মনে করেন বাংলাদেশের দিন হয়ে যাবে। এবং পসিবিলিটি অনেক রয়েছে, যেহেতু অন্য ব্যাটাররাও খুব একটা ছন্দে নেই জাতীয় দলে যারা রয়েছেন, একেবারেই নেই
বলা চলে। তো সেই জায়গা থেকে বলা যায় যে যারা ছন্দে আছেন তাদেরকে ফিট জায়গায় ফিট করা উত্তম। ইমনকে নিয়ে বলছিলেন, ইমনকে আমরা 4 নম্বরে দেখেছি এবং 4 নম্বরে তিনি সাকসেসফুল হয়েছেন। যদিও আমরা ন্যাশনাল টিমে তাকে 4 নম্বরে একটা ম্যাচই খেলতে দেখেছিলাম, সেখানে তিনি যদিও খুব বেশি বড় করতে পারেন, 30+ ইনিংস ছিল মনে হয়। তো ইমনকে কি আপনি ওই পজিশনটায় দেখতে চান কিনা? আমি 4 নম্বরই দেখতে চাই ইমনকে, কারণ এই জায়গাটা কেন ইমন হঠাৎ করে 4 নম্বরে এলেন, গাজী আশরাফ হোসেন লিপু চিফ সিলেক্টর যিনি চেয়েছিলেন অঙ্কনকে এখানে দিয়েছিলেন যে 4 নম্বর পজিশন অঙ্কনকে একটু ট্রাই করে দেখা, এবং সেই জায়গা থেকে 4 নম্বর ব্যাকআপটা যেন থাকে। তাহিদ হৃদয় যখন ফেল করে, টানা যেহেতু ফেল করলে যেন তার জায়গায় বিকল্প হিসেবে তাকে নামানো যায়। সেই জায়গায় অঙ্কনকে না খেলিয়ে লিটন যেটা করেছেন সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমনকে জায়গা করে দিয়েছেন, যাতে টপ অর্ডার শূন্যতা থাকলে সেখানে খেলতে পারবেন, এবং 4 নম্বরে যদি তিনি ভালো করেন তাহলে 4 নম্বর স্লটটা পাকা হয়ে গেল। এখন যে অবস্থাটা রয়েছে, তাহিদ হৃদয় যদি টপ অর্ডারে চলে আসেন, টপ অর্ডারে তার আগেও কিন্তু পারফর্ম করার অতীত আছে, সেই অতীত থেকে তিনি হয়তো ভালো করবেন। অনেক রানও করেছিলেন, যে জাতীয় দল আসার পেছনে তার এটা একটা বড় ভূমিকা ছিল। 23-24 বিপিএল তিনি ওপেনিং করেছিলেন, সেখানেও তার এটা সেঞ্চুরি ছিল। রাইট সেকেন্দার ভাই, আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম। বিপিএল এ এবার ফিক্সিং রোধ করার জন্য বিসিবি বেশ উঠে পড়ে লেগেছিল, তারপরেও মাঝে একটা গুঞ্জন উঠেছিল। আপনি একেবারে মানে তাদের সঙ্গে, একটা দলের সঙ্গে আপনি কাজ করেছেন, যে অভিযোগগুলো উঠেছিল তার সত্যতা কতটুকু? ম্যাক্সিমামটা হচ্ছে কি, এখান থেকে ওনারা কিন্তু কোনো প্রমাণ ছাড়াই যে কোনো মানুষকেই ওনারা হচ্ছে ডিস্টার্বিং জায়গা থেকে দেখছে। আমি কাছ থেকে যেটা দেখেছি, আমি একজন এন্টি কারাপশনের একজন মাসুদ নামে একজন রয়েছেন, তখন ডাগ আউটে বসেছেন, তাকে আমি বললাম যে আপনারা যেসব দুর্বল দল পাচ্ছেন, বোর্ড পরিচালক নাই যেসব দলের সঙ্গে, সেই সব দলের সঙ্গে এসে ফিস করছেন, হ্যাঁ এটা করছেন ওইটা করছেন, কিন্তু আপনার যে বড় দলগুলো আছে বাকি 4টা যেগুলি পাওয়ার আছে পেছনে, তাদের ঘরের কাছেও যেতে পারছেন না। হ্যাঁ, তারপরে যখন মালিকদের ডাকা, তখন আপনি ডাকছেন কাদেরকে, যেগুলি হচ্ছে তাদের বোর্ড পরিচালক পেছনে নেই, সেই দলগুলোকে মালিকদের আপনি ডাকতে পারছেন। আর বড় দল যেগুলি আছে তাদের আপনার কাছেও আনতে পারছেন না এবং কাছে ভিড়তে পারছেন না। সেম কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, অফিসিয়ালদের মধ্যে থেকে অ্যান্টি কারাপশন বর্তমান যারা রয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে। তো এই যে দেখেন বিষয়টা হচ্ছে যে আপনি দুর্বলের উপরে আইন প্রয়োগ করছেন, সবলের উপরে না, সবলের কাছেও যেতে পারছেন না, আপনি কোনো কিছু প্রমাণ করতে পারছেন না, আদাবিদি। ইভেন এই যে যাদেরকে আপনি বিপিএলে খেলার সুযোগ দিলেন না, তারাও কিন্তু তাদের ব্যাপারটাও প্রমাণ করতে পারছেন না। তো হাফ হার্ডেড, আপনি এতদিন লাগবে কেন ট্রাইব্যুনাল গঠন করতে? 1 বছরের বেশি হয়ে গেছে। কিন্তু সন্দেহজনক একটা ঘটনা তো ঘটেছে কিছু, আরে ঘটনা তো অনেক ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলো তো আপনি ধরতে পারছেন না। আপনি তো সেইগুলি তো প্রমাণ আপনাকে বের করে আনতে হবে। সেগুলি বাইর করার জন্য আপনি তো পুলিশ না, আপনাকে যেটা করতে হবে সেটা হলো কৌশলে যেগুলি আপনার ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টস ভেরি ইম্পর্টেন্ট। পুরো বিপিএলে সাধু আমি কাউকে দেখি না, যদি সাধুই না থাকে তার মানে আমাদের প্রত্যেকে সাসপিশাস লোক এখানে আছে। কারা এখানে ধরেন এখন বলতে পারেন যে ক্রিকেটার, সব ক্রিকেটারই কি সব খারাপ? তাও তো না। আবার সব সংগঠকই খারাপ, মালিকরা খারাপ? তাও তো না। সব কোচ খারাপ? তাও তো না। তার মানে হচ্ছে যে এখানে যেগুলি হচ্ছে সেগুলিকে আপনাকে প্রমাণ করে এনে ক্লিন করতে হবে। ক্লিন করতে হলে আপনার কিছু প্রমাণ লাগবে এবং সেইগুলিকে ধরতে হবে। আদারওয়াইজ আপনি শুধু শুনেছি, জেনেছি, বলেছি এবং দেখেছি এরকম না। আপনি যে কোনো কিছু দেখে, এটা গেম অফ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ এর কাছেও বাংলাদেশ বিশ্বকাপে আপনার 61 রানে অল আউট হয়ে গিয়েছিল, 71 রানে অল আউট হয়ে গিয়েছিল, 48 রানে এরকম 11 সালের বিশ্বকাপে। তো সেটা কি আইসিসি আমাদের পুরো দলকে বেঁধে নিয়ে চলে যায়নি? আমি কারেক্ট, সেটা একটা ম্যাচে হতেই পারে। সে ধরনের অনেকগুলো ইনিংস আমরা দেখেছি বিশ্ব ক্রিকেটের, এরকম 40, 44, 45 রানে এরকম হচ্ছে, লো স্কোরও আছে, একেবারে টেস্টেও আছে, ভারতের মতো তো সব দলই রয়েছে। তো যখন হয় ঘটনা ঘটে, গেম অফ ক্রিকেট একেবারে পতন হওয়া শুরু হলে ধামধুম করে পতন হয়। তার মানে সবগুলি যে চুরি হয়ে গেছে, সবগুলি এখানে ফিক্সিং করে ফেলেছে তা না। ফিক্সিংয়ের ডেফিনেটলি টি-20 ক্রিকেট নিয়ে জোয়ার যেসব বোর্ড রয়েছে বিভিন্ন দেশে এবং বাংলাদেশে পর্যন্ত, পাড়ায় মহল্লায় গেলে আপনার এটা দেখি আমরা। তো এইগুলির সাথে ইনভলভ থাকে কারা? ইনভলভ থাকে এইসব ক্ষেত্রে ইনভলভ থাকবে যারা কর্তৃপক্ষ থাকেন, অর্থাৎ যারা ফ্র্যাঞ্চাইজি নেন, তাদের সঙ্গে হয়তো বাই প্লেয়ার অথবা যেটা স্পট ফিক্সিং বলি, এটা তো আপনার অন্য কারো পক্ষে সম্ভব নয়, 1-to-1 করে সম্ভব। কিন্তু আপনার পুরো গেম বিক্রি করে দেওয়া, সেটা করতে গেলে কিন্তু আপনার একটা বড় স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট থাকতে হবে। সেটা ধরেন দুবাই কিংবা ইংল্যান্ড বা যেসব দেশে আপনার বেটিং জায়েজ, আমরা যেটা বলি বেটিং বৈধ, তো সেই বৈধতা থেকে যদি তারা করতে পারেন, তাহলে ধরেন ক টিম, আপনি ক টিমের কাছে সবচেয়ে টপ টিমটা হেরে গেল, হতে পারে এরকম কিছু, কিন্তু আমরা তো জানি না যে এটা প্রমাণ করতে না পারা পর্যন্ত কাউকে দোষী বা বলার সুযোগ নেই। রাইট সেকেন্দার ভাই, আমরা আশা করব যে বিসিবি তাদের স্বচ্ছতার সঙ্গেই তাদের কাজগুলো করবে এবং অবশ্যই প্লেয়ারদেরকে ডিস্টার্ব না করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।